আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা পাঠ করছিলাম সিগমুন্ড ফ্রয়েডের স্বপ্ন, মনসমীক্ষণের ভূমিকা। তো আজকে আমাদের এটি হয়তো একদম সর্বশেষ পর্ব হতে যাচ্ছে। আমরা কথা না বেরিয়ে শুরু করি। স্বপ্নক্রিয়া। যখন আপনারা সাফল্যের সঙ্গে স্বপ্ন সেন্সর ব্যবস্থা এবং প্রতীক পুনরুস্থাপন ব্যবস্থা বুঝতে পারবেন, তখন অবশ্য বলা যাবে না যে স্বপ্ন বিকৃতিকরণের প্রক্রিয়া আপনারা পুরোপুরি আয়ত্তে আনতে পেরেছেন। তবে এটুকু নিশ্চয়ই বলা যাবে যে আপনারা অধিকাংশ স্বপ্ন বোঝার মতো অবস্থায় এসেছেন। এটা পুরোপুরি করতে গেলে দুটি পরস্পর পরিপূরক পদ্ধতি আপনাদের কাজে লাগাতে হবে। প্রথমে স্বপ্নদর্শীর অনুষঙ্গগুলিকে পুনরুদ্ধার করতে হবে যতক্ষণ পর্যন্ত না বদলি থেকে বদলির পশ্চাৎবর্তী মূল চিন্তার কাছে পৌঁছানো যায়। আর তারপর প্রতীকের অর্থ আপনি সরবরাহ করবেন এ বিষয়ে আপনার সঞ্চিত জ্ঞান থেকে। এই প্রক্রিয়ার মধ্যে কি কি সন্দেহজনক বিষয় আছে সে বিষয়ে আমরা আলোচনা করব। এবার আমরা সেই কাজে ফিরে যাব যা আমরা আগে আমাদের পর্যাপ্ত সাজ সরঞ্জাম না থাকা সত্ত্বেও সম্পন্ন করার চেষ্টা করেছিলাম, স্বপ্ন উপাদান এবং তাদের নিচে নিহিত প্রকৃত বা মূল চিন্তার মধ্যবর্তী সম্পর্ক অনুধাবন করার ব্যাপারে। তখন আমরা চারটি প্রধান সম্পর্কের অস্তিত্ব নির্ধারণ করেছিলাম। 1. সমগ্রের বদলি হিসাবে অংশ। 2. পূর্বসূত্রের ইঙ্গিত বা অ্যালিউশন। আর 3. প্রতীকী যোগাযোগ। 4 হচ্ছে শব্দ বা ভাষার চিত্রায়ন বা দৃশ্যচিত্র। এবার আমরা এ বিষয়ে আরও বিশদভাবে আলোচনা করব। সামগ্রিক ব্যক্ত বিষয়বস্তুর সঙ্গে অব্যক্ত স্বপ্ন যা আমাদের ব্যাখ্যায় উন্মোচিত হয়েছে তাদের একটা তুলনামূলক আলোচনার সাহায্যে। আমি আশা করি আপনারা কখনোই আর এই দুটিকে গুলিয়ে ফেলবেন না। যদি আপনারা এদের প্রভেদ ঠিকঠাক ধরতে পারেন তাহলে আপনারা স্বপ্ন বোঝার ব্যাপারে এমনকি সেই সব পাঠকের অধিকাংশের চেয়েও এগিয়ে যেতে পারবেন যারা আমার গ্রন্থ ইন্টারপ্রিটেশন অফ ড্রিম পড়েছেন। আবার আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি যে প্রক্রিয়ায় অব্যক্ত স্বপ্ন পাল্টে যায় ব্যক্ত স্বপ্নে, তাকেই বলা হয় স্বপ্নক্রিয়া বা ড্রিম ওয়ার্ক। আর ঠিক এর উল্টো প্রক্রিয়া অর্থাৎ যা ব্যক্ত স্বপ্ন থেকে এগিয়ে যায় অব্যক্ত চিন্তার দিকে তাকে বলা যায় আমাদের ব্যাখ্যাকর্ম। লাইনগুলো আমি আবার পড়ছি। যে প্রক্রিয়ায় অব্যক্ত স্বপ্ন পাল্টে যায় ব্যক্ত স্বপ্নে তাকেই বলা হয় স্বপ্নক্রিয়া বা ড্রিম ওয়ার্ক। আর ঠিক এর উল্টো প্রক্রিয়া অর্থাৎ যা স্বপ্ন থেকে এগিয়ে যায় অব্যক্ত চিন্তার দিকে তাকে বলা যায় আমাদের ব্যাখ্যাকর্ম। তাহলে আমাদের ব্যাখ্যাকর্মের উদ্দেশ্য হচ্ছে স্বপ্নক্রিয়াকে ধ্বংস করা। শৈশব স্বপ্ন ধাঁচের স্বপ্নগুলিতে খোলাখুলি ইচ্ছে পূরণ সহজেই চেনা যায়, কিন্তু সেখানেও দেখা যাবে স্বপ্নক্রিয়া কিছু দূর পর্যন্ত সক্রিয় আছে, কেননা ইচ্ছা যেখানে বাস্তবে পাল্টে গেছে আবার চিন্তাও পাল্টে গেছে দৃশ্যচিত্রে, এখানে কোনো ব্যাখ্যারই দরকার হচ্ছে না। শুধু আমাদের এই দুটি পরিবর্তন পুনরুদ্ধার করে আনতে হবে। কিন্তু স্বপ্নক্রিয়ার আরও কার্যকলাপ যেখানে চালু আছে সেই অন্য জাতীয় স্বপ্ন যাদের মধ্যে স্বপ্ন বিকৃতিকরণ ঘটেছে তাদের মূল চিন্তাগুলির পুনরুদ্ধার করতে হবে আমাদের ব্যাখ্যার সাহায্যে। বহু স্বপ্ন ব্যাখ্যার তুলনামূলক আলোচনার সঙ্গে আমার পরিচয় থাকার কারণে আমি আপনাদের তার বিবরণ দিতে পারি, যাতে দেখা যাবে স্বপ্নক্রিয়া কীভাবে অব্যক্ত চিন্তার রসদগুলিকে কাজে লাগায়। কিন্তু অনুগ্রহ করে অতিরিক্ত বুঝে ফেলবেন না। এটি এমন একটি বিবরণ যা অত্যন্ত মনোযোগ সহকারে শান্তভাবে শুনতে হবে। স্বপ্নক্রিয়ার প্রথম কাজ হচ্ছে সংক্ষেপণ বা কনডেনসেশন। এর সাহায্যে আমরা এটা বলার চেষ্টা করছি যে ব্যক্ত স্বপ্নের বিষয়বস্তু অব্যক্ত চিন্তার চেয়ে কম ধ্বনি বা কম জমকালো, অর্থাৎ তা যেন অব্যক্ত চিন্তার সংক্ষিপ্ত অনুবাদ। কখনো কখনো সংক্ষেপণের ঘাটতি থাকতে পারে, কিন্তু সাধারণত এটার নিয়ম হলো স্বপ্নে উপস্থিত থাকা এবং প্রায়শই এটি প্রবল মাত্রায় সক্রিয় থাকে। কখনোই বিপরীতভাবে কার্যকর হয় না, অর্থাৎ কখনোই এমন হয় না যে ব্যক্ত স্বপ্ন অব্যক্তর চেয়ে অধিক পরিমাণে ব্যপ্ত বা বিষয়বস্তুর দিক থেকে অধিক ঐশ্বর্যশালী। সংক্ষেপণ নিম্নলিখিত উপায়ে কার্যকর হয়। কিছু কিছু অব্যক্ত উপাদান সম্পূর্ণ বাদ যায়। 2. অব্যক্ত স্বপ্নের বহু গুরুইসার কেবল একটি ভগ্নাংশ মাত্র ব্যক্ত স্বপ্নে প্রবেশাধিকার পায়। 3. বিভিন্ন অব্যক্ত উপাদান যারা নিজেদের মধ্যে কোনো সাধারণ বৈশিষ্ট্য ভাগ করে নিতে পারে তারা ব্যক্ত স্বপ্নে একত্রিত হয়ে মিশ্রিত অবস্থায় একটি একক সমগ্র হিসেবে আবির্ভূত হয়। যদি আপনারা চান তাহলে অবশ্য সংক্ষেপণ শব্দটি শেষোক্ত প্রক্রিয়ার ক্ষেত্রে ব্যবহারের জন্য সরিয়ে রাখতে পারেন, যার প্রতিক্রিয়ার প্রতিপাদন তুলনামূলকভাবে সোজা। আপনাদের নিজেদের স্বপ্ন লক্ষ্য করলেই দেখবেন সহজেই সংক্ষেপণের কিছু দৃষ্টান্ত নজরে পড়েছে, যেখানে বিভিন্ন ব্যক্তি সংক্ষিপ্ত আকার নিয়েছেন একটি ব্যক্তির চেহারায়। এই রকম মিশ্র ব্যক্তির সঙ্গে দেখা যাবে চেহারার মিল আছে শ্রীযুক্ত ক এর পোশাকে মিল আছে শ্রীযুক্ত খ এর পোশাক। এরকম মিশ্র ব্যক্তির সঙ্গে দেখা যাবে চেহারায় মিল আছে শ্রীযুক্ত ক এর পোশাকে মিল আছে শ্রীযুক্ত খ এর।
পেশায় নিযুক্ত গয়ের, অথচ সবসময় আপনি জানেন ব্যক্তিটি হচ্ছে প্রকৃতপক্ষে শ্রীযুক্ত গহ। এই মিশ্র ছবিটি অবশ্য ওই 4 ব্যক্তির কোনো সাধারণ গুণকে জোর দিয়ে বোঝানোর জন্যই ব্যবহৃত হয়। অবশ্য এটাও সম্ভব যে ওই মিশ্র ছবিটি শুধু ব্যক্তি নয়, বস্তু বা স্থানের সমন্বয়েও নির্মিত হতে পারে। কেবল এটাই মনে রাখতে হবে যে এর অন্তর্গত বিভিন্ন ব্যক্তি, বস্তু বা স্থানগুলির মধ্যে কোনো সাধারণ ঐক্য আছে। এটি যেন কোনো নতুন পলায়নপর ফেরারি ধারণা, যার মর্মস্থলে আছে একটি সাধারণ ঐক্য। সংক্ষেপণ এবং স্থানচ্যুতি। বিভিন্ন স্বতন্ত্র অংশ যারা পরস্পর উপর্যুপরি প্রবিষ্ট হয়ে সংক্ষেপণ প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে, তাদের শেষ পর্যন্ত চেহারা দাঁড়ায় ঝাপসা অস্পষ্ট ছবির মতো, যেন একই ফিল্মের উপর পরপর কয়েকটি ফটোগ্রাফ নেওয়া হয়েছে। এই ধরনের মিশ্র প্রতিচ্ছবিগুলোর নির্মাণ স্বপ্নক্রিয়ার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমরা প্রমাণ করতে পারি যে তাদের গঠনের পক্ষে প্রয়োজনীয় সাধারণ গুণগুলো উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা হয়েছে, যা প্রথমে আপাত দৃষ্টিতে মনে হবে তা নয়। যেমন ধরুন, কোনো চিন্তার জায়গায় বাছাই করা হচ্ছে কোনো বিশেষ মৌখিক কথা। আমরা এর আগেই সংক্ষেপণ এবং এই ধরনের মিশ্র নির্মাণের দৃষ্টান্ত লক্ষ্য করেছি এরা মুখ ফসকে কথা বলার মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই যুবকের কথা যে এক ভদ্রমহিলা ইনসার্ট করতে চায়। এক্ষেত্রে ইং বা ইনসার্ট হচ্ছে ইনসাল্ট এর ইন এবং এসকোর্ট এর শর্ট। এই দুই মিলে যুগ্ম শব্দ ইনসার্ট। জার্মান ভাষায় যুগ্ম শব্দটি হচ্ছে বেগলেইটি ডাইজেন। আমি বানানটি করে দিচ্ছি, BEGLEITIDIGEN, যা আসছে বেলেইট ডাইজেন। অপমান ও বেগলেইটেন, পাহারা দিয়ে নিয়ে যাওয়া, এই দুটি শব্দের অংশ থেকে। এছাড়াও নানান রঙ্গতামাশা আছে যাদের সংক্ষেপণের এই জাতীয় কৌশল ব্যবহার করা হয়, যেমন বাংলায় সুকুমার রায়ের হাত সজারু। এটা সত্যি যে অনেক স্বপ্ন কল্পনাজাত মূর্তির প্রতিরূপ দেখা যাবে আমাদের স্বপ্নের মিশ্র চরিত্র চিত্রণে, যার বিভিন্ন অংশের মধ্যে কোনো যোগ নেই, বরং তাদের জন্য অন্য জায়গা থেকে এনে জুড়ে দেওয়া হয়েছে কল্পনায়। যেমন ধরা যাক, এরকম কল্পিত জীব হচ্ছে গ্রিক পুরাণের অশ্বদেবতা বা সেন্টাউর, বা অন্যান্য পুরাণের অত্যাদ্ভুত মূর্তিসমূহ, যেমন ধরা যাক ভারতীয় পুরাণের মহিষাসুর, গণেশ মূর্তি, নৃসিংহ মূর্তি ইত্যাদি। সৃষ্টিশীল স্বপ্নকল্পনা অবশ্য নতুন কিছু উদ্ভাবন করে না, কেবল বিভিন্ন উৎস থেকে আসা উপাদানগুলিকে পুনঃসংগঠিত করে। কিন্তু স্বপ্নক্রিয়া যেভাবে কাজ করে তার একটি অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে যে এর মাল মশলাগুলি তৈরি হয় চিন্তা থেকে, যেসব চিন্তার কিছুটা হতে পারে আপত্তিজনক এবং অপ্রীতিকর, কিন্তু তা সত্ত্বেও যারা নিখুঁতভাবে রূপ পায় ও প্রকাশিত হয়। স্বপ্নক্রিয়া এইসব চিন্তাকে রূপান্তরিত করে। এটা বেশ আশ্চর্যের এবং বোঝা কঠিন যে এই ভাষান্তরের প্রক্রিয়ায়, অর্থাৎ তাদের অন্য হরফে কিংবা ভাষায় রূপান্তরিত করার প্রক্রিয়ায় মিশ্রণ এবং সমন্বয় সাধনের উপায় কিভাবে নিয়োগ করা হয়। অন্য ক্ষেত্রে দেখা যায় অনুবাদকের চেষ্টা হচ্ছে মূল গ্রন্থের বৈশিষ্ট্যকে শ্রদ্ধা করা এবং সাদৃশ্য সত্ত্বেও যেসব জিনিস এক নয় তাদের পার্থক্য খেয়াল করা, কিন্তু দেখা যাবে ঠিক এর উল্টোটা করছে স্বপ্নক্রিয়া। দুটি বিসদৃশ্য চিন্তাকে সংক্ষেপ করে, যেন একটি বুদ্ধিদীপ্ত কৌতুক। এমন একটি মিশ্র দ্ব্যর্থক শব্দ তৈরি করছে যা একই সঙ্গে ওই দুটি চিন্তার দিকেই ইঙ্গিত করে। আমরা সরাসরি এটা বুঝতে পারবো এমন আশা নাও করতে পারি, কিন্তু স্বপ্নক্রিয়া বোঝার ক্ষেত্রে এর তাৎপর্য খুবই বড় হয়ে উঠতে পারে। যদিও সংক্ষেপণ প্রক্রিয়া স্বপ্নকে দুর্বোধ্য করে তোলে, তবুও এমন কোনো ধারণা তৈরি করে না যাতে মনে হতে পারে এই দুর্বোধ্যতা স্বপ্ন সেন্সর ব্যবস্থার ফল, বরং এর সূত্রপাত খুঁজতে হবে স্বপ্নের কর্মপ্রণালী ও মিতব্যয়ী উৎপাদন ব্যবস্থার ভিতর, যদিও তা শেষ পর্যন্ত স্বপ্ন সেন্সর ব্যবস্থার স্বার্থ রক্ষা করে। সংক্ষেপণ ব্যবস্থা কোনো সময় অসাধারণ সাফল্য লাভ করতে পারে। এই উদ্ভাবনটির সাহায্যে দুটি সম্পূর্ণ আলাদা অব্যক্ত চিন্তার সারকে কোনো সময় একটি ব্যক্ত স্বপ্নে একত্রিত করা সম্ভব, যাতে আমরা আপাত দৃষ্টিতে যথেষ্ট সন্তোষজনক একটি ব্যাখ্যায় পৌঁছতে পারলেও দেখা যাবে দ্বিতীয় আরেকটি সম্ভাব্য ব্যাখ্যা আমাদের চোখ সম্পূর্ণ এড়িয়ে গেছে। এছাড়াও ব্যক্ত স্বপ্ন এবং অব্যক্ত চিন্তার সম্পর্কের উপর সংক্ষেপণ প্রক্রিয়ায় একাধিক প্রতিক্রিয়ার মধ্যে একটি হচ্ছে উভয়ের সম্পর্ক কোথাও কোনো সরল নয়, কেননা দেখা যাবে পরস্পর প্রবিষ্ট কতকগুলি অন্তর্গ্রন্থির সাহায্যে ব্যক্ত উপাদান একসঙ্গে বেশ কয়েকটি অব্যক্ত উপাদানে প্রতিভূ হয়েছে এবং একটি অব্যক্ত চিন্তা প্রবেশ করছে বেশ কয়েকটি ব্যক্ত উপাদানে। আবার আমরা যখন স্বপ্ন ব্যাখ্যা করতে আসব তখন দেখব যে একটি ব্যক্ত উপাদানের অনুষঙ্গগুলি পরস্পর সুশৃঙ্খলভাবে ক্রমান্বয়ে আসে না। আমাদের প্রায়ই গোটা স্বপ্নের ব্যাখ্যা না করা পর্যন্ত অপেক্ষা করে থাকতে হয়। তাহলে দেখা যাচ্ছে স্বপ্নক্রিয়া অব্যক্ত চিন্তার খুবই একটি অদ্ভুত গুছের প্রতিলিপি।
যা ঠিক প্রতিটি শব্দ বা চিহ্নের অনুবাদ নয়, অথবা কোনো বিশেষ নিয়মের বাছাই প্রক্রিয়াও নয়, যাতে দেখা যাবে শব্দের কেবল ব্যঞ্জনবর্ণগুলি পুনরুৎপাদিত হয়েছে, স্বরবর্ণগুলি নয়, অথবা কোনো প্রতিভু ব্যবস্থা বা পুনরুত্থাপনের ব্যবস্থাও নয়, যাতে একটি উপাদানকে নির্বাচিত করা হচ্ছে অন্য বেশ কয়েকটি উপাদানের প্রতিভু হিসাবে। তার চেয়েও ভিন্ন এবং ঢের জটিল একটি পদ্ধতিতে কাজ করে। স্বপ্নক্রিয়ার দ্বিতীয় কীর্তিটি হচ্ছে স্থানচ্যুতি বা অভিক্রান্তি, যেটি কিনা ডিসপ্লেসমেন্ট। সৌভাগ্যবশত স্থানচ্যুতির ক্ষেত্রে আমরা নতুন কোনো রাস্তায় হাঁটছি না। আমরা জানি এটি সম্পূর্ণ স্বপ্ন সেন্সর ব্যবস্থার কাজ। স্থানচ্যুতির দুটি চেহারা নেয়। একটি অব্যক্ত উপাদানের জায়গায় সেই উপাদানের কোনো অংশ আসে অতি দূরের কোনো কিছু, যা কোনো পূর্বসূত্রের ইঙ্গিত দেয়, যেটি কিনা অ্যালিউশন। 2, কোনো গুরুত্বপূর্ণ বিষয় থেকে ঝোঁক সরে গিয়ে জোর পড়ে কোনো গুরুত্বহীন বিষয়ের উপর, যাতে স্বপ্নের কেন্দ্র পাল্টে যায় এবং স্বপ্নের চেহারা হয়ে যায় অচেনা। আমাদের জাগ্রত জীবনের ভাবনাতেও কোনো কিছুর পরিবর্তন বা বদলি হিসাবে আমরা পূর্বসূত্রের ইঙ্গিত ব্যবহার করি, কিন্তু তার সঙ্গে এর পার্থক্য আছে। জাগ্রত ভাবনার ক্ষেত্রে দেখব ইঙ্গিত এমনভাবে দেয়া হয় যাতে তা সহজেই বোঝা যায়, এবং বদলি ইঙ্গিতটির সঙ্গে মূল চিন্তার একটি অনুষঙ্গ থাকে। পূর্বসূত্রের ইঙ্গিত সাধারণত আমরা সরস কৌতুকে ব্যবহার করে থাকি, যেখানে বিষয়বস্তুর আনুষঙ্গিক শর্ত মানা হয় না। তার জায়গায় আসে অপরিচিত বহির্দেশীয় কোনো অনুষঙ্গ, যেমন ধ্বনিগত মিল বা দ্ব্যর্থকতা। অবশ্য বোধগম্যতার শর্ত মানা হয়। কৌতুকের উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যাবে যদি না আমরা বিনা চেষ্টায় ইঙ্গিতের লক্ষ্যকেই তা বুঝতে পারি। কিন্তু স্বপ্নের স্থানচ্যুতির সাহায্যে ইঙ্গিত দানের ক্ষেত্রে এরকম কিছু বাধা ধরা ব্যাপার থাকে না। এটা যে উপাদানের বদলি হিসাবে আসে তার সঙ্গে খুবই দূরবর্তী ও ভাষাভাবে সম্পর্কযুক্ত থাকে, আর সেই কারণেই সহজে বোধগম্য হয় না। ফলে যখন এই যোগাযোগ উদ্ধার করা যায় বা আবিষ্কার করা যায়, তখন ব্যাখ্যার চেহারাটা দাঁড়ায় অনেকটা ব্যর্থ রসিকতা কিংবা জোর করে টেনে লম্বা করার কোনো কৈফিয়তের মতো। স্বপ্ন সেন্সর ব্যবস্থার উদ্দেশ্য অবশ্য তখনই সার্থক হয় যখন ইঙ্গিতের ভেতর থেকে মূল চিন্তাকে খুঁজে বের করা অসম্ভব হয়ে দাঁড়ায়। ঝোঁকের স্থানচ্যুতি বা জোরের স্থান পরিবর্তন খুব বৈধ উদ্ভাবন বা কৌশল হবে না যদি আমাদের লক্ষ্য হয় ভাবনার প্রকাশ। যদিও এই কৌশল আমরা জাগ্রত জীবনেও ব্যবহার করে থাকি রসিকতা করার জন্য, এর থেকে কী ধরনের গোলমাল হতে পারে তা বোঝানোর জন্য আমি আপনাদের একটি গল্প বলছি। এক গ্রামে একজনই মাত্র কামার ছিল। সে ভয়ানক একটি অপরাধ করে। বিচারে তাকেই দোষী সাব্যস্ত করা হয়। কিন্তু গ্রামে যেহেতু একজনই কামার ছিল আর দর্জি ছিল 3 জন, সেই হেতু তাকে ফাঁসি না দিয়ে ফাঁসিতে জোড়ানো হয় 3 দর্জির একজনকে। গল্পটি এখানেই শেষ। শব্দের চিত্রায়ন ব্যবস্থা। স্বপ্নক্রিয়ার তৃতীয় কৃতিত্বটি হল মনোবিজ্ঞানের দিক থেকে সবচেয়ে কৌতূহলোদ্দীপক। এটিতে রয়েছে চিন্তার রূপান্তর দৃশ্যচিত্রে। এখানে একটি কথা পরিষ্কার করে দেওয়ার দরকার আছে, স্বপ্নচিন্তার সবকিছুকেই এভাবে পাল্টে দেওয়া যায় না। এর অনেক কিছুরই আদি চেহারাটি বজায় থাকে এবং ব্যক্ত স্বপ্নে তা স্বপ্নদর্শীর ভাবনা বা জ্ঞান হিসেবে হাজির হয়। এছাড়াও দৃশ্যচিত্রের রূপান্তরে যে চিন্তার একমাত্র সম্ভাব্য রূপান্তর তাও নয়। তবু স্বপ্ন নির্মাণের ব্যাপারটি এটিই হচ্ছে অবশ্য প্রয়োজনীয় বৈশিষ্ট্য, এবং আমরা ইতিমধ্যে জেনেছি স্বপ্নক্রিয়ার এই অংশটি সবচেয়ে কম বৈচিত্র্য ঘটে। আর এছাড়াও একক স্বপ্ন উপাদানগুলির শব্দ পুনরুত্থাপন দৃশ্যচিত্রে ঘটে, এটাও আমরা জেনেছি। স্বভাবতই এই কাজটি সহজ নয়। এই কাজের দুরূহ দিকটি বুঝতে গেলে প্রথমে ভাবুন আপনি সংবাদপত্রের কোনো বিশেষ রাজনৈতিক প্রবন্ধকে ছবি দিয়ে একে বোঝাতে চান। সেক্ষেত্রে আপনাকে বর্ণমালার পরিবর্তে ব্যবহার করতে হবে মিশরীয় হাইরোগ্রাফিক বা ছবি লেখা। কোনো চরিত্র বা বস্তুকে ছবি এঁকে বোঝানো সোজা, কিন্তু মুশকিলে পড়বেন যখন বিমূর্ত শব্দকে আঁকতে হবে, যখন বাক্যের সেই সব অংশ বোঝাতে হবে যেখানে বিভিন্ন চিন্তার অন্তর্বর্তী সম্পর্কের উল্লেখ আছে, যেমন উপসর্গ বা অব্যয় ইত্যাদি। ফলে বিমূর্ত শব্দগুলি বোঝানোর জন্য আপনাকে নানান কৌশল ব্যবহার করতে হবে। যেমন ধরুন, প্রবন্ধের পাঠ্যটিকে পাল্টাতে পারেন এমন কিছু পরিবর্তন বা বদলি শব্দ দিয়ে, যেগুলো কিছুটা অচেনা হলেও যাদের অংশগুলি কম বিমূর্ত বা আদৌ বিমূর্ত নয় এবং যাদের সহজেই ছবিতে পাল্টে ফেলা যায়। এতে অবশ্য আপনাদের মনে পড়তে পারে সবচেয়ে বিমূর্ত শব্দগুলিও আদিতে ছিল স্পষ্ট ও বাস্তব, কিন্তু তাদের আদি তাৎপর্যগুলি এখন ফিকে হয়ে গেছে। অতএব যেখানে সম্ভব আপনি তাদের আদি তাৎপর্যের কাছে ফিরে যেতে পারেন। কাজেই আপনি নিশ্চয়ই খুশি হবেন যদি প্রসেসিং এই শব্দটির অর্থ বোঝাতে এর আক্ষরিক অর্থের একটি ছবি আঁকেন। যেমন এই শব্দটির ব্যুৎপত্তি হচ্ছে ল্যাটিন পোটিস এবল বা সক্ষম বা সমর্থ এবং সেডিউ বা সেডিরি বা সিট বা বসা থেকে, যেখানে যার একত্রে পোটিস সেডিউ অর্থ হচ্ছে কোনো কিছুর উপর বসা। স্বপ্নক্রিয়াও ঠিক একইভাবে কাজ করে।
এরকম অবস্থায় অবশ্য খুব নিখুঁত চিত্রায়নের দাবি পেশ করা যাবে না এবং স্বপ্নক্রিয়ার সঙ্গে ঝগড়াও করা যাবে না এই বলে যে কেন তা চিত্রায়নের পক্ষে দুরূহ কোনো উপাদান যেমন বিবাহ শপথভঙ্গের বদলি হিসেবে ব্যবহার করেছে অন্য কিছু ভাঙ্গা যেমন হাত বা পা। এই অংশটি সংশোধন করার সময় হঠাৎ একটি সংবাদপত্রের খবর আমার চোখে পড়ে, যার সঙ্গে আমার উপরের বক্তব্যের অদ্ভুত মিল আছে। সংবাদপত্রের খবর: ভগবানের মার, বিবাহ ভঙ্গের জন্য হাত ভাঙ্গা। জয়নেক সৈন্যের স্ত্রী ফ্রাউ আনা এম অভিযোগ করেন যে ফ্রাউ ক্লেমেন্টাইন তার স্বামীর সঙ্গে অবৈধ প্রেমে লিপ্ত আছেন। ফ্রাউ আনা তার অভিযোগে জানান সীমান্তে স্বামীর অনুপস্থিতির সুযোগে ফ্রাউ ক্লেমেন্টাইন কার্ল এম এর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হন এবং তাকে কার্ল এম মাসে মাসে 70 ক্রাউন উপহার দেন। এছাড়াও এর আগেই ফ্রাউ ক্লেমেন্টাইন কার্ল এম এর কাছ থেকে মোটা অঙ্কের টাকা পেয়েছেন। যখন কিনা ফ্রাউ আনা তার শিশু সন্তানদের সঙ্গে ক্ষুধা ও দারিদ্র্যের দিন কাটাচ্ছেন, কার্ল এম এর বন্ধুরাও ফ্রাউ আনাকে জানিয়েছেন কার্ল এম ফ্রাউ ক্লেমেন্টাইনের সঙ্গে হোটেলে গিয়ে গভীর রাত পর্যন্ত খানাপিনা করছেন। এমনকি ওই মহিলা অন্যান্য সৈন্যদের সামনেই একদিন কার্ল এমকে বলেন ওই বুড়িটাকে ছেড়ে দিয়ে সে তার কাছে আসবে কিনা। এছাড়া ফ্রাউ ক্লেমেন্টাইনের বাড়িওয়ালা অনেকবার দেখেছেন ফ্রাউকে এর ঘরে ফরিয়াদির স্বামী কার্ল এম সম্পূর্ণ নগ্ন অবস্থায় রয়েছেন। গতকাল লিওপোল্ড স্ট্যাডের ম্যাজিস্ট্রেটের সামনে ফ্রাউকে সম্পূর্ণ অস্বীকার করেন যে তিনি কার্ল এমকে চেনেন। কাজেই তিনি বলেন কার্ল এমের সঙ্গে তার অবৈধ সম্পর্কের কথা ওঠেই না। একজন সাক্ষী আলবার্টাইন এম অবশ্য তার সাক্ষ্যে বলেন যে একদিন তিনি হঠাৎই দেখে ফেলেন ফরিয়াদির স্বামীকে চুম্বন করছেন ফ্রাউ ক্লেমেন্টাইন। কার্ল এম তার সাক্ষ্যে অবশ্য আগেই বলেছিলেন যে তার সঙ্গে অভিযুক্ত ক্লেমেন্টাইনের কোনো ঘনিষ্ঠ সম্পর্ক নেই। এদিকে ম্যাজিস্ট্রেটকে কার্ল একটি চিঠিতে লিখে কার্ল এম তার আগের বক্তব্য প্রত্যাহার করে নিয়ে কবুল করেন যে গত জুন মাস পর্যন্ত তিনি ফ্রাউকের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলেন। তিনি আগে এই সম্পর্ক অস্বীকার করেছিলেন, কেননা আদালতে মোকদ্দমা ওঠার আগে তার কাছে এসে ক্লেমেন্টাইন নতজানু হয়ে মিনতি করেন যে তিনি যেন মুখ না খোলেন এবং তাকে বাঁচান। কিন্তু আজ সাক্ষী কার্ল এম তার দরখাস্তে লেখেন, আমি বাধ্য হচ্ছি আদালতের কাছে সব কথা কবুল করতে, কেননা আমার বাঁ হাত ভেঙে গেছে। আমার মনে হচ্ছে ভগবান আমার অপরাধের জন্য শাস্তি দিয়েছেন। বিচারক সাব্যস্ত করেন যে অপরাধ দীর্ঘদিন আগে করার জন্য এখন নালিশ তামাদি হয়ে গেছে, যার ফলে ফরিয়াদি তার নালিশ প্রত্যাহার করে নেন ও আসামিকে মুক্তি দেওয়া হয়। চিন্তা সম্পর্কে চিত্রায়ন: এইভাবে অক্ষর সমন্বিত শব্দের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা যায় যদি তাদের জায়গায় ব্যবহার করা হয় হাইরোগ্রাফিক বা ছবি লেখা। যখন বাক্যের মধ্যে সেই সব শব্দ ব্যবহার করা দরকার যা কোনো চিন্তার সম্পর্ককে বোঝাবে, যেমন কারণ, অতএব, কিন্তু, তখন অবশ্যই এইসব প্রক্রিয়ায় কাজ হবে না। ফলে একদিক থেকে বলা যায় ভাষাকে ছবিতে পাল্টে দেওয়ার প্রয়োজন দেখা দিলে পাঠের এইসব অংশ হারিয়ে যাওয়ার বা অসম্পূর্ণ থাকার সম্ভাবনা। একইভাবে দেখা যাবে স্বপ্নচিন্তার বিষয়বস্তুকে। স্বপ্নক্রিয়া তার কাঁচামাল অর্থাৎ বিভিন্ন জিনিস ও ক্রিয়াকলাপে পাল্টে ফেলেছে। যে সমস্ত সম্পর্কে কোনো অবিকল চিত্রায়ন বা পুনরুস্থাপনা হয় না, বা বলা যাক যে সমস্ত সম্পর্ক তাদের নিজেদের পুনরুস্থাপন বা প্রতিভূ চিত্র উপস্থিত করতে সমর্থ নয়, তাদের ইঙ্গিত কোনো চিত্রকল্পের সূক্ষ্ম বিন্যাসের দ্বারা যতটা দেওয়া সম্ভব তার কিছুটা দিতে পারলেও আপনি সন্তুষ্ট হতে পারেন। স্বপ্নের ক্ষেত্রে দেখা যাবে ওই একই ব্যাপার। ওই একইভাবে স্বপ্নক্রিয়া অব্যক্ত চিন্তার অনেকখানি ব্যক্ত স্বপ্নের অদ্ভুত কিছু বৈশিষ্ট্য দিয়ে প্রকাশ করে, তার বিশেষ স্পষ্টতা বা দুর্বোধ্যতা দিয়ে বিভিন্ন অংশে বিভক্ত করে। আমি লাইনটি আবার পড়ছি, লাইনটি খুবই গুরুত্বপূর্ণ। ওই একইভাবে স্বপ্নক্রিয়া অব্যক্ত চিন্তার অনেকখানি ব্যক্ত স্বপ্নের অদ্ভুত কিছু বৈশিষ্ট্য দিয়ে প্রকাশ করে, তার বিশেষ স্পষ্টতা বা দুর্বোধ্যতা দিয়ে বিভিন্ন অংশে বিভক্ত করে। স্বপ্ন যে কটি অংশে বিভক্ত থাকে অনুরূপ সেই কটি অংশে সাধারণত বিভক্ত থাকে তার অন্তর্বস্তু বা মূল ভাব। সেই কটি অংশের পরম্পরাতেই সাজানো থাকে অব্যক্ত স্বপ্নের চিন্তা পরম্পরা। একটি ছোট প্রাথমিক স্বপ্ন সাধারণত পরের মূল বিস্তারিত স্বপ্নের ভূমিকা হিসেবে অথবা কার্যকরণ সূত্রে কাজ করে। অন্যদিকে কোনো গৌণ স্বপ্নচিন্তার প্রতিভূ চিত্র হিসেবে ব্যক্ত স্বপ্নে ঢুকে পড়তে পারে কোনো দৃশ্য পরিবর্তন। তাহলে দেখা যাচ্ছে স্বপ্নের আকারও বেশ গুরুত্বপূর্ণ। এমনকি আকারেরও একটা আলাদা ব্যাখ্যা থাকতে পারে। একই রাত্রের কয়েকটি স্বপ্নের প্রায়শ একই অর্থ হয় এবং তা নির্দেশ করে এমন কোনো উদ্যোগকে যা ক্রমান্বয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে থাকা কোনো উদ্দীপনাকে নিয়ন্ত্রণ করতে চাইছে। একটি একক স্বপ্ন হয়তো কোনো বিশেষ দুরূহ উপাদান প্রতিভূচিত্র হিসেবে হাজির করছে কোনো যমজ বা একজোড়া বা একাধিক প্রতীক। আমরা যদি স্বপ্নচিন্তার সঙ্গে তাদের প্রতিভূচিত্র হিসেবে ব্যক্ত স্বপ্নের তুলনা চালিয়ে যেতে থাকি, তাহলে আমরা চারিদিকে এমন সব জিনিস আবিষ্কার করব যা একদম অপ্রত্যাশিত। অর্থাৎ স্বপ্নে এমনকি অর্থহীন এবং উদ্ভট জিনিসেরও অর্থ আছে।
বস্তুতপক্ষে ঠিক এখানেই স্বপ্নের চিকিৎসাবিদ্যা প্রদত্ত ব্যাখ্যা এবং মনোসমীক্ষণিক ব্যাখ্যার প্রভেদ এতটা স্পষ্ট হয়ে উঠেছে যা আগে কখনোই হয়নি। চিকিৎসা বিজ্ঞান অনুসারে স্বপ্ন আজগুবি, কেননা স্বপ্ন দেখার সময় আমাদের মন কাজ করে না। অন্যদিকে আমাদের মত হচ্ছে স্বপ্ন তখনই আজগুবি হয় যখন তার পেছনে অব্যক্ত চিন্তার কোনো সমালোচনা প্রচ্ছন্ন থাকে যা কোনো কিছুকে বলতে চাইছে। আজগুবি লাইনটি আপনারা দয়া করে আবার একটু শুনে নেবেন। এর আগে আমি সেই থিয়েটারে যাওয়ার একটি স্বপ্নের কথা বলেছিলাম যেখানে 1.5 ফ্লোরিনের বিনিময়ে 3টি টিকিট কেনার কথা আছে, যাকে একটি ভালো দৃষ্টান্ত হিসেবে ধরা যেতে পারে। এতে যে মতটি প্রকাশ করা হয়েছিল তা হচ্ছে অত তাড়াতাড়ি বিয়ে করাটা অবাস্তব, উদ্ভট বা আজগুবি হয়েছে। একইভাবে আমরা স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে জানতে পারবো সন্দেহ বা অনিশ্চয়তা, যার কথা স্বপ্নদর্শী ব্যক্তিরা প্রায়ই বলে থাকেন, তাদের প্রকৃত অর্থ কী। যেমন ধরুন, কোনো উপাদান কি সত্যিই স্বপ্নে হাজির হয়েছিল, সে কি সত্যিই তাই, নাকি সে অন্য কিছু। নিয়মমাফিক বলা যায় স্বপ্নের প্রচ্ছন্ন বা অব্যক্ত চিন্তায় ওই অনিশ্চয়তা বা সন্দেহের অনুরূপ সমান্তরাল কিছু নেই। এদের সূত্রপাত পুরোপুরি সেন্সর ব্যবস্থায় ক্রিয়াকলাপ থেকে, অনেকটা ওই ব্যবস্থার পুরোপুরি সফল হতে না পারার বা অবাঞ্ছিত অংশকে পুরোপুরি মুছে দিতে না পারার অসফল চেষ্টা থেকে। আমাদের সবচেয়ে বিস্ময়কর আবিষ্কারগুলির মধ্যে একটি হচ্ছে অব্যক্ত চিন্তায় বিপরীতকে কীভাবে স্বপ্নক্রিয়া হাজির করে। আমরা ইতিমধ্যেই দেখেছি অব্যক্ত বিষয়বস্তুর অন্তর্গত বিভিন্ন মিলগুলি ব্যক্ত স্বপ্নে কীভাবে সংক্ষেপণ প্রক্রিয়ার বুদ্ধির সাহায্যে প্রকাশ করা হয়। এবার এর উল্টো অর্থাৎ বৈপরীত্য বা প্রভেদগুলিকেও দেখব। মিলের মতোই একইভাবে হাজির করা হয়, একই ব্যক্ত উপাদানকে ব্যবহার করার দিক থেকে এর একটি বেশ স্পষ্ট যোগ থাকে। ব্যক্ত স্বপ্নে যদি দেখা যায় একটি উপাদান তার বিপরীত কোনো একটি উপাদানকে হাজির করেছে, তাহলে তা বোঝাতে পারে আগের উপাদানটিকে অথবা তার বিপরীতটিকে অথবা দুটিকে একই সঙ্গে। কেবল তার তাৎপর্য বুঝিয়ে দেবে কোন ভাষান্তরটি গ্রহণ করা হবে। এখান থেকে আমরা এটাই বুঝতে পারছি যে স্বপ্নে না এর কোনো প্রতিভূচিত্র হয় না, অথবা বলা যাক এমন কোনো প্রতিভূচিত্র হয় না যা দর্তক নয়। আদি শব্দের বিপরীত ব্যবহার। স্বপ্নক্রিয়ার এই অদ্ভুত আচরণের সাদৃশ্য লক্ষ্য করা যাবে ভাষার বিকাশে। অনেক ভাষাতত্ত্ববিদ মনে করেন যে প্রাচীনতম ভাষাগুলিতে বিপরীত শব্দগুলির যেমন দুর্বল, সবল, আলো, অন্ধকার, বৃহৎ, ক্ষুদ্র ইত্যাদির মূল এক। একইভাবে দেখা যাবে প্রাচীন মিশরীয় শব্দ কেইএন বা কিন আদিতে সবল এবং দুর্বল দুইই বোঝাতো। কথা বলার সময় যাতে কেউ ভুল না বোঝে তাই স্বর এবং ভঙ্গির তারতম্যের সাহায্যে এই দর্তক শব্দগুলি উচ্চারণ করা হতো। লেখার সময় বোঝানো হতো একটি তথাকথিত বিশেষ নির্ধারক চিহ্ন দিয়ে, অর্থাৎ একটি বিশেষ ছবি এঁকে যার কোনো মৌখিক প্রতিরূপ নেই। এমনভাবে দেখা যাবে ক্যান সবল বোঝাতে ব্যবহার করার সময় এমনভাবে লেখা হবে যাতে ওই শব্দটির পরে ঋজুভাবে দাঁড়িয়ে থাকা একটি ক্ষুদ্রকায় মানুষের ছবি থাকে। যখন ক্যান বা কেইএন শব্দটি বোঝাবে দুর্বল, তখন শব্দের পরে ঝুঁকে পড়া নুজ্জ দেহ একটি মানুষকে দেখানো হবে। কেবল পরবর্তী যুগেই এই মূল শব্দের দুটি ভিন্ন অর্থকে ভিন্নভাবে বোঝানো হবে মূল শব্দে সামান্য কিছু পরিবর্তন ঘটিয়ে। যেমন ক্যান আগে একই সঙ্গে সবল ও দুর্বলকে বোঝাতো, তা ব্যবহৃত হবে কেবল সবল বোঝাতে, এবং দুর্বল বোঝাতে ক্যানের সামান্য পরিবর্তন ঘটিয়ে ব্যবহার করা হবে কেএন কান বা দুর্বল। এটা কেবলমাত্র যে প্রাচীনতম ভাষাগুলিতে হবে যারা বিকাশের শেষ পর্যায়ে ব্যবহার করতে কিছু প্রাচীন দর্তক শব্দের অবশেষ, তাই নয়। আরও বহু নবীন এবং এখনও প্রচলিত ভাষায় এই ধরনের ব্যবহার দেখা যাবে। সি অ্যাবেল 1984 এর গবেষণা থেকে আমি কিছু দৃষ্টান্ত হাজির করছি। ল্যাটিনে কিছু দর্তক শব্দ যেমন আল্টাস উঁচু অথবা গভীর, সেকার পবিত্র অথবা অভিশপ্ত, মূল শব্দ পরিবর্তন ঘটানোর দৃষ্টান্ত। যেমন ক্লেমেয়ার চেঁচানো, ক্ল্যাম শান্তভাবে বা নীরবে গুপ্তভাবে, সিক্কাস শুকনো বা সাক্কাস রস, এবং জার্মানে স্টাইম কণ্ঠস্বর, স্টাম বোবা। সমধর্মী কিছু ভাষার এই ধরনের নজির মিলবে। ইংরেজি লক বন্ধ করা, জার্মান লুচ গর্ত, লাক মানে ফাঁক, ইংরেজিতে ক্লিব মানে দুভাগ, জার্মান ক্লিবেন লেগে থাকা। ইংরেজিতে ক্লিব এর দুটি অর্থ এখানে বজায় আছে, টু ক্লিপ আলাদা করা, টু ক্লিপ টু লেগে থাকা, যেটি কিনা ইংরেজি অনুবাদ। ইংরেজি উইদাউট শব্দটির আদিতে নেতিবাচক এবং ইতিবাচক দুটি অর্থেই একত্রে ছিল, কিন্তু কালক্রমে এখন তার নেতিবাচক দিকটি একমাত্র প্রাধান্য পেয়েছে। কিন্তু এটাও পরিষ্কার যে উইথের তাৎপর্য কেবল সহযোগেই নয়, প্রত্যাহারেও আছে। যেমন উইথহোল্ড তুলনীয় জার্মান ওয়াইল্ডার। স্বপ্নক্রিয়ার আরেকটি বৈশিষ্ট্যের অনুরূপ প্রতিক্রিয়াও লক্ষ্য করা যাবে ভাষা বিকাশের ক্ষেত্রে।
প্রাচীন মিশরীয় এবং পরবর্তীকালের আরও অন্যান্য ভাষাতেও লক্ষ্য করা যাবে ধ্বনিক্রম উল্টো দিয়ে একই মূল ধারণার একাধিক প্রতিশব্দ তৈরি করা হয়েছে। ইংরেজি এবং জার্মান ভাষা থেকে এই ধরনের কিছু সমান্তরাল শব্দের নমুনা হাজির করছে, যেমন টপ বা পট, বোট থেকে টাপ, হাড়ি থেকে রুহি, রেস্ট বিশ্রাম বা বলকান, ভীম বা কারিকাট বা কাষ্ঠদণ্ড, ক্লোবেন মানে ক্লাব বা মুগুর, ওয়েট বা টু ওয়েট, ল্যাটিন এবং জার্মানের সমান্তরাল ক্যাপারি, প্যাককেন, টু সিচ বা রিন থেকে নাইরি মূত্রাশয় যেটা কিডনি। বাংলায় বি উপসর্গ দিয়ে বিপরীত এবং বিশেষ দুটি বোঝায়, যেমন যোগের বিপরীতের অর্থে বিয়োগ, আবার বিশেষভাবে তর্ক বোঝাতে বিতর্ক। রত হওয়ার বিপরীতে বিরত, বিশেষভাবে গত বোঝাতে বিগত বিখ্যাত দৃষ্টান্তও আছে। একই শব্দ উল্টো দিয়ে রাম এবং মরা। এছাড়াও আছে লেখা, খেলা, রব, বর, সব, বশ, বল, লব ইত্যাদি। শব্দের বিপরীতায়নের প্রক্রিয়া স্বপ্নে বহু বিচিত্রভাবে ঘটতে পারে। অর্থের বিপরীতায়ন অর্থাৎ বদলি হিসেবে বিপরীতের ব্যবহারের সঙ্গে আমরা পরিচিত, কিন্তু এছাড়াও স্বপ্নে অবস্থার বিপরীতায়ন অথবা দুই ব্যক্তির সম্পর্কের বিপরীতায়ন ঘটতে পারে, যেন এক উদুরপিণ্ডি ভুদুরগারে চাপানোর দেশে আমরা হাজির হয়েছি। স্বপ্নে প্রায়ই দেখা যাবে খরগোশ তাড়া করছে শিকারী কুকুরকে, আবার দেখা যাবে ঘটনার ক্রমও উল্টে গেছে। যেমন স্বপ্নে দেখা যাবে আগে প্রতিক্রিয়া পরে ক্রিয়া, আগে কার্য তারপর কারণ। যেমন তৃতীয় শ্রেণীর নাটকেও দেখা যায় মঞ্চে আগে নায়ক লুটিয়ে পড়ল, তারপর গুলির শব্দ হলো। অথবা এমন কিছু স্বপ্ন দেখা যাবে যেখানে সমস্ত উপাদানগুলিরই ক্রম উল্টে গেছে, ফলে তাদের ব্যাখ্যা করার জন্য শেষেরটিকে আনতে হবে আগে ও আগেরটিকে পরে। যদি আমরা আদৌ এর মর্মোদ্ধার করতে চাই, এই একই ধরনের ব্যাপার আমরা স্বপ্ন প্রতীক ব্যবস্থার আলোচনায়ও লক্ষ্য করেছি, যখন দেখা গেছে জলে ঝাঁপ দেয়া বা পড়ে যাওয়ার অর্থ আর জল থেকে উঠে আসার অর্থ একই, অর্থাৎ জন্ম দেয়া কিংবা জন্মানো। এরকমই ফের দেখা যাবে সিঁড়ি দিয়ে। আমাদের বইটি এখানেই শেষ হয়েছে। হয়তো এই বইটির আরও একটি পৃষ্ঠা ছিল, যে পেজ কিনা আমার এখানে ছিঁড়া হয়তো, তাহলে আমি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আমি জানি না এই বইটি যারা সম্পূর্ণ শ্রবণ করেছেন যে তারা আসলে কতটুকু উপকৃত হয়েছেন। তবে আমি যখন এই বইটি সর্বপ্রথম পড়ি 19 সালের দিকে বা 18 শেষের দিকে, 19-এর শুরুতে, তখন বইটি আমাকে চিন্তার ক্ষেত্রে মারাত্মক ধাক্কা দিয়েছিল, যে স্বপ্ন সম্পর্কে আমরা আসলে ওইরকম আমি নিজেই কিছু জানতাম না। এখন তো যাই হোক, এই বইটা তখন পড়ার পরে একটা স্বপ্ন সম্বন্ধে একটা ধারণা হয়েছিল। তো এখনও আমি এই বইটি দিয়ে আপনাদের চাচ্ছি যে এই স্বপ্ন সম্পর্কে আসলে একটা ধারণা হোক। স্বপ্ন যে আপনার মনের একটা ইচ্ছার পরিপূরক ঘটায় স্বপ্ন, সেই ব্যাপারটি আপনারা জানেন, বুঝেন এবং স্বপ্নের ঘটনাবলীর ব্যাখ্যা আপনারা নিজে দিতে শিখেন। এবং সবচেয়ে ভালো মনে করে আমি যেটি হচ্ছে যে একটি খাতা নিয়ে সবসময় ঘুমানোর চেষ্টা করবেন, যেটি কিনা আপনার স্বপ্ন খাতা হতে পারে। আপনার স্বপ্নগুলো আপনি সরাসরি লিখে রাখতে পারেন ঘুম ভাঙার পরপরই যদি আপনি লিখে রাখেন, তাহলেই কিন্তু সেই স্বপ্নটি আপনার মাথায় থাকবে। কিন্তু ঘুম ভাঙার পরবর্তীতে যত সময় যাবে স্বপ্নগুলো কিন্তু আপনি আস্তে আস্তে ভুলতে থাকবেন। যাই হোক, এই ছিল আমাদের আজকের এই বইপাঠ। ইতিমধ্যে আমাদের এই সিগমুন্ড ফ্রয়েডের স্বপ্ন বইটি হয়তো মোটামুটি শেষ করতে পারলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অবশ্যই শুভকামনা থাকবে। এবং আজকে হচ্ছে বাংলা নববর্ষের সকলকে শুভেচ্ছা। আমি চাই সকলেই দুশ্চিন্তামুক্ত একটি জীবন গঠন করেন, সকলেই দুশ্চিন্তামুক্ত থাকেন, সুখী একটি জীবন পান, এতটুকুই আপনাদের কাছে কামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য ভালোবাসা ও শুভকামনা রইল। এবং অবশ্যই সকলের জন্য বাংলা নববর্ষ 1431-এর শুভেচ্ছা রইল। ভালো থাকবেন সবাই।